ওয়েলকাম টু মানি টক উইথ দীপ। দেখুন, বাজারে আমরা এখন বেশ ভালো রকমের ভোলাটিলিটি দেখতে পাচ্ছি এবং মার্কেটকে এক জায়গায় কনসলিডেট করতে দেখছি। এর মাঝখানেই কিছু ব্রেকিং নিউজ এসছে। সেই নিউজগুলো আমি আপনাদের সাথে আগে আলোচনা করে নিয়ে তারপর নিফটির অ্যানালিসিসটা আপনাদেরকে বোঝাবো। দেখুন, মার্কেটে ব্রেকিং নিউজের ইম্প্যাক্ট আমরা দেখতেই যেটা পাবো সেটা দেখতে পাবো মন্ডেতে, কারণ আমরা জানি 30 তারিখে মার্কেট লাস্ট চলে বন্ধ হয়ে গেছে, অর্থাৎ বৃহস্পতিবার। শুক্রবার 1 মে ছিল, মার্কেটের ছুটি। আজকে 2 মে, আজকেও ছুটি আছে শনিবার, কালকেও ছুটি আছে রবিবার। তারপরে সোমবার মার্কেট খুলবে, অর্থাৎ 4 মে মার্কেট খুলবে। এবং 4 মে ভারতের যে 5টা রাজ্যে ইলেকশন আছে সেই ইলেকশনেরও কিন্তু রেজাল্ট ঘোষণার দিন আছে ওই দিন কিন্তু মার্কেটে ভালো রকমের আমরা একটা ভোলাটিলিটি দেখতে পারি সোমবারে। এছাড়াও আমরা দেখুন কী খবর পাওয়া যাচ্ছে। কমার্শিয়াল যে এলপিজি সিলিন্ডার আছে, সেই এলপিজি সিলিন্ডার এক একটা সিলিন্ডারের দাম কিন্তু 993 টাকা করে বেড়েছে। 993 টাকা হয়নি, আগের দামের সঙ্গে 993 টাকা করে বেড়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, এরপর থেকে রেস্টুরেন্ট বা অন্যান্য বাইরে যে কমার্শিয়ালি যে ইউজ হয়, ধরুন টাইলস সেক্টর বা স্টিল সেক্টরে যে কমার্শিয়াল গ্যাস ইউজ হয়, তাহলে সেই সেক্টরের অন্যান্য যে জিনিস আছে সেই সব জিনিসপত্রের দাম কত হারে বাড়তে চলেছে। দেখুন, এখানে আমি জাস্ট প্রথমের দিক থেকে দুটো শহরের এলপিজি সিলিন্ডারের দামটা আগে কী দাম ছিল আর তারপরে কী দাম হয়েছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এপ্রিলের রেট ছিল নিউ দিল্লিতে 2078 টাকা, সেটা বেড়ে গিয়ে হয়েছে 3071 টাকা, প্রায় 1000 টাকাই দাম বেড়েছে। মুম্বাইতেও 2031 টাকা দাম ছিল আগে, এবং এখন নতুন দাম হয়েছে 3024 টাকা। এছাড়াও 5 কেজি যে এলপিজি সিলিন্ডার আছে তাতেও দাম বেড়েছে। 5 কেজি সিলিন্ডারের দাম 261 টাকা করে বেড়েছে। এর আগের যে দামটা দেখালাম এটা 19 কেজি যে বাণিজ্যিক সিলিন্ডার আছে, কমার্শিয়াল সিলিন্ডার, এটার দাম দেখালাম। এছাড়াও 5 কেজি সিলিন্ডারের দাম 261 টাকা করে বেড়েছে। এর ফলে যেসব কোম্পানিগুলোতে ইম্প্যাক্ট আমরা সোমবারে মার্কেট খুললেই দেখতে পাবো, দেখুন, জুবিল্যান্ট ফুড, ট্রাভেল ফুড, দিব্যায়নী ইন্টারন্যাশনাল, ওয়েস্ট লাইফ ফুড, সাফায়ার ফুড, এইসব কোম্পানিতে তো দেখতে পাবোই। তার সঙ্গে সুইগি, জোম্যাটো, যদিও এখন ইটার্নাল হিসেবে পরিচিত, তো সুইগি, জোম্যাটো এইসব কোম্পানিতেও আমরা কিন্তু এর ইম্প্যাক্ট দেখতে পাবো। এছাড়াও বড় বড় যে হোটেল চেন আছে সেই হোটেল চেনেও কিন্তু সামান্য হলেও এর ইম্প্যাক্ট দেখতে পাওয়া যাবে। এছাড়াও লাভ হবে, দেখুন, এইটার গ্যাসের দাম বেড়ে যাওয়ার জন্য ইন্ডাকশান সেগমেন্টের যেসব কোম্পানিগুলো আছে, যেমন হেভেলস আছে, টিটিকে, প্রেস্টিজ আছে, এইসব কোম্পানিগুলোর কিন্তু আরও ইন্ডাকশান বিক্রি হতে থাকবে। যেহেতু ইন্ডাকশান ইলেকট্রিকে চলে, তাই সবাই গ্যাসের বিকল্প হিসেবে এখন ইন্ডাকশানের দিকেই বেশি ঝুঁকবেন। এবং ইন্ডাকশানে আমরা দেখতেও পাচ্ছি যে অনলাইন অনেক প্ল্যাটফর্মে আউট অফ স্টক চলছে, এতই বেশি ডিম্যান্ড চলছে। তাহলে আপনারা সোমবারের মার্কেট বা এর পরের সপ্তাহের মার্কেটে কিন্তু একটু টিটিকে, প্রেস্টিজ, হেভেলস এইসবের মতো আরও যেসব ইন্ডাকশন কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলোর দিকে একটু নজর রাখবেন। এছাড়াও যারা এলপিজি ছাড়াও পিএনজি গ্যাস নিয়ে যেসব কোম্পানি ডিল করে, যেমন ধরুন ইন্দ্রপ্রস্থ গ্যাস বা মহানগর গ্যাস লিমিটেড, আদানি গ্যাস, এইসব কোম্পানির দিকে একটু নজর রাখবেন। তারাও কিন্তু যথেষ্ট পরিমাণে একটা পজিটিভ দিকে থাকবে, কারণ ভারত সরকার এখন পিএনজি গ্যাসের জন্য বেশি করে জোর দিচ্ছে, কারণ এলপিজিটা আমাদের বাইরে থেকে কিনে আনতে হয়, পিএনজিটা আমাদের দেশে উৎপাদন করা যায়। এবার দেখুন, আরও একটা খবর পাওয়া যাচ্ছে, জিএসটি রেভিনিউয়ের অ্যানুয়াল যে প্যাটার্ন আছে সেটা অল টাইম হাইতে হিট করেছে, 2.43 লাখ ক্রোড় এপ্রিল 2026, অর্থাৎ এপ্রিল 2026 সালে এপ্রিলে 2,43,000 কোটি টাকার জিএসটি রেভিনিউ কালেক্ট করেছে ভারত সরকার, যেটা অল টাইম হাই। এখানে দেখুন, টপ কন্ট্রিবিউটিং স্টেটসের মধ্যে মহারাষ্ট্র আছে সবার ওপরে, যারা সব থেকে বেশি জিএসটিতে কন্ট্রিবিউট করেছে। এরপরেই ফলোড বাই কর্ণাটকা অ্যান্ড গুজরাট। এরপরেই কর্ণাটক কন্ট্রিবিউট করেছে, এরপরেই গুজরাট কন্ট্রিবিউট করেছে। পুরো দেশের জিএসটির মধ্যে টপ 3টে যে রাজ্য, তার মধ্যে মহারাষ্ট্র, কর্ণাটক এবং গুজরাটের নাম দেখতে পাওয়া যাচ্ছে। এবার দেখুন, আদানি এন্টারপ্রাইজ 17টা কোয়ার্টারে প্রথমবার লস রিপোর্ট করেছে। দেখুন, আদানি এন্টারপ্রাইজের কনসলিডেটেড লস 221 কোটি টাকা রিপোর্ট করেছে। যদিও তাদের রেভিনিউ যে আছে, রেভিনিউ কিন্তু 12% হারে গ্রো করেছে, তাও তাদের 221 কোটি টাকা লস হয়েছে। এবার দেখুন, এটা ইউএসের জিডিপি ডাটা। ইউএসের জিডিপি ডাটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওরা কিন্তু এস্টিমেট মিস করেছে। জিডিপি ডাটার ফোরকাস্ট ছিল 2.2%, কিন্তু অ্যাকচুয়ালি এসছে 2%, যেটা ফোরকাস্টের থেকে কম, এবং সেটা একটা খুবই নেগেটিভ দিক বলা যেতে পারে। কারণ ইউএসের মতো বড় দেশ যখন জিডিপি ডাটা মিস করে, জিডিপি এস্টিমেট মিস করে যায়, তখন কিন্তু
আমাদের ভারতের মতো এইসব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আছে, এইসব দেশের ওপর কতটা ইম্প্যাক্ট আসতে চলেছে সেটা কিছুটা আন্দাজ পাওয়া যায়। কারণ মিডল ইস্টে যে টেনশন চলছে সেই টেনশনের জন্য কিন্তু সমস্ত দেশেরই কিছু না কিছু অর্থনীতিতে ভালো রকমের ইম্প্যাক্ট আসছে, যেহেতু মিডল ইস্টকে বলা হয় যে একটা এনার্জি ঘর বা শক্তি ঘর বলা হয়। এবার দেখুন, ইউএসএ যে ফেডারেল রিজার্ভ বা ফেড যে আছে তার মিটিং ছিল, তার মিটিংয়ের আউটকাম বেরিয়েছে। তারা তাদের ইন্টারেস্ট রেট যে আছে, ইন্টারেস্ট রেট আনচেঞ্জ রেখেছে, সেমই রেখেছে। অর্থাৎ ইন্টারেস্ট রেটে কোনো কাটও হয়নি, হাইকও হয়নি। এবং যতদূর আন্দাজ পাওয়া যাচ্ছে যে 2026 সালে কোনো রকম কোনো ইন্টারেস্ট কাটের চান্স প্রায় নেই বললেই চলে। যেটা আমাদের ভারতেও সেটা আস্তে আস্তে কপি হতে পারে, যে ভারতেও কিন্তু ইন্টারেস্ট রেট কাটের চান্স প্রায় নেই বললেই চলে। যেটা ইম্প্যাক্ট আমরা মার্কেটে দেখতে পাচ্ছি, ইন্টারেস্ট রেট কাট না হলে মার্কেট কিন্তু একই জায়গায় কনসলিডেট করতে পারে, অথবা মার্কেটে একটা নেগেটিভিটি আসতে পারে। যদি ইন্টারেস্ট রেট কাট হয় তাহলে কোম্পানিরা খুব কম টাকায় লোন পায়, ইন্টারেস্ট রেটটা তাদের কম দিতে হয়, যার ফলে তারা এক্সপ্যান্ড করে বা ক্যাপেক্স করে। কিন্তু ইন্টারেস্ট রেট কাট না হলে কোম্পানিও ক্যাপেক্স করে না, তখন কিন্তু আমাদের মার্কেটের উপর একটা প্রেসার দেখতে পাওয়া যায়। এবং এটাও শুনতে পাওয়া যাচ্ছে যে যে হারে যুদ্ধ চলছে বা যে হারে টালমাটাল পরিস্থিতি চলছে, তাতে হয়তো ভবিষ্যতে বা 2026 সালের শেষ দিকে বা 27 সালে গিয়ে ইন্টারেস্ট রেট হাইকও হতে পারে, যেটা মার্কেটের ক্ষেত্রে খুবই একটা নেগেটিভ দিক। এছাড়া আমরা রুপি ভার্সেস ডলারের চার্টটা যদি একবার দেখি তাহলে দেখতে পাবো যে আজকে দেখুন 2রা মে 4:08 AM আজকেই জাস্ট এটা চার্টটা রিফ্রেশ হয়েছে, এবং আমাদের টাকার দাম আরও পড়ে গেছে প্রায় 95 ডলারের, এক ডলার সমান 95 টাকার কাছাকাছি চলে গেছে। ডলারের এগেনস্টে আমাদের টাকার দাম অনেকটাই পড়েছে। বেশ কিছুদিন 93 টাকার আশপাশে ঘুরছিল, $1 সমান 93 টাকার আশেপাশে, কিন্তু আবার প্রায় 95 ডলারের কাছাকাছি পৌঁছে গেছে, এবং 95 ডলারে টাচও করেছিল, তা থেকে একটু ব্যাকে এসে $94.91 থিতু হয়েছে। এরপর যদি আমরা অয়েল প্রাইসের দাম দেখতে চাই তাহলে দেখুন, দেখতে পাওয়া যাবে যে ব্রেন্ট ক্রুডের দাম আবার কিন্তু, যেটা প্রায় $90 কাছাকাছি ঘুরছিল, সেটা এখন $108 চলছে। যদিও এটা প্রায় $120 কাছাকাছি একবার স্পাইক করেছিল, তা থেকে এখন কমে $108 কাছাকাছি ঘুরছে, যেটা মার্কেটের জন্য খুবই একটা নেগেটিভ দিক। কারণ আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই প্রায় বলেছি যে ব্রেন্ট ক্রুডের দাম যত ওপরের দিকে যাবে আমাদের মার্কেট কিন্তু ইনভার্সলি প্রপোর্শনেট, মার্কেট তত নিচের দিকেতে আসবে। এরপর দেখুন মার্কেট সেন্টিমেন্ট কোথায় আছে। মার্কেট সেন্টিমেন্ট কিন্তু এখনও গ্রিডে আছে। অনেকেই ভাবছে এখনও পর্যন্ত, বিশেষ করে রিটেল ইনভেস্টর যাদের পয়সা নিয়ে ডিআইআই বা মিউচুয়াল ফান্ড যে আছে, আমরা দেখতেই পেয়েছি মার্চে একটা রেকর্ড পরিমাণ মিউচুয়াল ফান্ডে ইনফ্লো হয়েছে। তো তারা মার্কেটটাকে ধরে রাখছে, এবং এখনও পর্যন্ত রিটেল বা এখনও পর্যন্ত ম্যাক্সিমাম ইনভেস্টরদের মনেই কিন্তু গ্রিড আছে। তারা ভাবছে এখান থেকে মার্কেট অনেকটা ওপরের দিকে, অল টাইম হাইয়ের দিকে যাবে। এরপর যদি আমরা এফআইআই ডিআইআই এর বাই সেল ফিগারটি যদি একটু দেখি তাহলে দেখতে পাবো, দেখুন ডিআইআই 3,487 কোটি টাকার একটা বাইং করেছে। মোটামুটি ডিআইআই এর ক্ষেত্রে বলা যায় যে মাঝারি লেভেলের বাইং করেছে, এবং এফআইআই কিন্তু 8,047 কোটি টাকা সেলিং করেছে। একটা বড় রকমের সেলিং করে দিয়ে চলে গেছে লাস্ট দিনে। দেখুন এখানে 30 এপ্রিলের ডেট দেখতে পাচ্ছি আমরা, লাস্ট যেদিনে মার্কেটটা খোলা ছিল। এরপর এই সোমবার 4 তারিখ মার্কেট খুলবে, অর্থাৎ লাস্ট দিনে তারা ভালো একটা বড় রকমের অ্যামাউন্ট 8,047 কোটি টাকা সেলিং করে দিয়ে চলে গেছে। এবং এক্ষেত্রে যদি আমরা দেখতে চাই, একটা এফআইআই বা ফরেন ইনভেস্টরদের মধ্যে একটা কথা প্রচলিত আছে, সেল ইন মে অ্যান্ড গো অ্যাওয়ে, অর্থাৎ মে মাসে সেল করে দাও এবং চলে যাও। কারণ এটা একটা ওদের ইনভেস্টমেন্ট সাজেশন বলা যেতে পারে ইনভেস্টরদের, যে ওরা মে মাসে স্টক সেল করে দেয় এবং রি এন্টার করে নভেম্বর মাসে। কারণ হিস্টোরিক্যালি উইক ওদের যে সামার রিটার্ন আছে, ওদের সামারে হিস্টোরিক্যালি উইক রিটার্ন আসার একটা প্রবণতা ওরা দেখতে পায়। সেই জন্য ওরা মে মাসে সবসময়ই সেল করে এবং নভেম্বর মাসে আবার রি এন্ট্রি করে। এই জন্য কিন্তু আমরা আমাদের ভারতীয় মার্কেটেও একটা মে মাসের, যদি আমরা ইতিহাসটা দেখতে চাই, যে স্টক মার্কেটের হিস্ট্রিগুলো দেখতে চাই, তাহলে দেখবো কিন্তু মে মাসে সেরকম বড় রকমের রাইজ আমরা খুব কম টাইমেই হয়তো দেখতে পেয়েছি। ম্যাক্সিমাম টাইমই কিন্তু মে মাস খুবই নেগেটিভিটি বা খুবই ভোলাটাইলিটির মধ্যে ডাউন ট্রেন্ডেই চলতে থাকে। এবার আমরা আজকের একটু নিফটি অ্যানালিসিসটা দেখে নেব। দেখুন নিফটি অ্যানালিসিসের ক্ষেত্রে আপনাদের সাথে আগেই আলোচনা করেছি যে মার্কেটের এখন কিন্তু এই যে দুটো রেঞ্জ আপনাদেরকে দিয়েছিলাম, 24,310 এই রেঞ্জটা, এবং এখানে দেখুন 23,300, এই রেঞ্জটার মধ্যেই মার্কেট কিন্তু এখন ঘোরাফেরা করার চান্স দেখতে পাওয়া যাচ্ছিল। মার্কেট কিন্তু তাই করছে। এই জায়গাটায় দেখুন একটা কনসলিডেশন আমরা দেখতে পাচ্ছি, এবং এই সপ্তাহটাতেও আমরা একটা কনসলিডেশন দেখতে পাবো। এবং মার্কেট এখান থেকে কিন্তু একটা ডাইরেকশান নেওয়ার চেষ্টা করছি যে মার্কেট ওপরের দিকে যাবে না মার্কেট নিচের দিকে যাবে। এই সপ্তাহ শেষেই হয়তো আমরা একটা
ক্লিয়ার কাট সিম্বল পেয়ে যাবো যে মার্কেট কোন দিকে যেতে চাইছে, ওপরের দিকে যাওয়ার চান্স বেশি আছে নাকি নিচের দিকে যাওয়ার চান্স বেশি আছে। যদি না মিডল ইস্টে যুদ্ধের কোনো রকম কোনো এসকেলেশন আমরা দেখতে পাই ফার্দার, তাহলে কিন্তু মার্কেটে একটা আপমুভ এখান থেকে আমরা দেখতে পারি। এই 24,300 লেভেলটা ক্রস করে যখন ওপরের দিকে সাস্টেন করবে, তখনই আমরা মার্কেটে একটা আপমুভ দেখতে পাবো। আর যদি দেখি যে মিডল ইস্টে ওয়ারে আবার এসকেলেশন দেখতে পাওয়া যাচ্ছে বা নতুন করে কোনো জিওপলিটিক্যাল ক্রাইসিস দেখতে পাওয়া যাচ্ছে বা ভোলাটিলিটি হচ্ছে, তাহলে কিন্তু মার্কেট আবার নিচের দিকে আসতে পারে। এবং আপনাদের আমি আগেই বলে রেখেছি যে এই জায়গাতে কিন্তু একটা গ্যাপ তৈরি হয়েই আছে। এই গ্যাপটা ফিল করার কিন্তু মার্কেটের একটা প্রবণতা খুব বেশিভাবে দেখতে পাওয়া যেতে পারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আশা করি আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দিয়ে হেল্প করতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।